বিগত নির্বাচনে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নেওয়া হবে নতুনদের। রংপুরে সিইসি আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা, এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ। ক্ষমতার সুবিধাভোগীরাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছে বিএনপি। ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহ্বান নেতাদের। জনগণের ভোটে জয়ী হওয়ার আশা। এবার গাজীপুরে কালভার্টের নিচে মিলল নারীর মরদেহ। ফরিদপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার। মৌলভীবাজারে যুবককে গলা কেটে হত্যা, তদন্তে পুলিশ। এবং আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণিল আয়োজন। ৩ পার্বত্য জেলায় শোভাযাত্রা, সেমিনার, সমাবেশ। স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক স্বীকৃতি দাবি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিগত নির্বাচনে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নতুনদের নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিইসি বলেন, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি। নির্বাচন ব্যবস্থা থেকে মানুষের আস্থা উঠে যাওয়ায় ভোটারদের কেন্দ্রে আনা এবার বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সিইসি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। সে অনুযায়ী চিঠিও দেওয়া হয় নির্বাচন কমিশনকে। এরপর দিন আগামী ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার কথা জানায় ইসি। এই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে নির্বাচন কমিশনে। ছুটির দিনে রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন সিস্টেমের উপর থেকে মানুষের আস্থা উঠে যাওয়ায় ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। ইলেকশন সিস্টেমটার উপরে মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, প্রিসাইডিং পুলিশ অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় চ্যালেঞ্জ জানিয়ে সিইসি আশা প্রকাশ করেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই অবস্থার উন্নতি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবে দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশন তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। প্রিজাইডিং ও পোলিং অফিসারদের মধ্যে একটা পরিবর্তন আসবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গত নির্বাচনে যেসব কর্মকর্তা সমস্যা তৈরি করেছেন তাদেরকে পরিবর্তন করা হবে। যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। আমি তো মানুষ তো ইনপুট করতে পারবো না, ওই লোকগুলাকে এদিক ওদিক করে আমাদের করতে হবে। আগামী নির্বাচনে কমিশন কারো পক্ষে বা বিপক্ষে নয়, 18 কোটি মানুষের হয়ে কাজ করবে বলেও মন্তব্য করেন সিইসি। তারা কারো হয়ে কাজ করবে না, তারা 18 কোটি লোকের হয়ে কাজ করবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ক্ষমতার সুবিধাভোগী দলগুলো এই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে উল্লেখ করে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান বিএনপির। আগামী নির্বাচনে জনগণের ভোটে দল জয়ী হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। প্রায় 15 বছর পর রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দলটির মহানগর কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে বিএনপি। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করি। জনগণ ভোটে যাবে, ভোট দিবে এবং ভোট দেওয়ার পরে যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। এদিন খুলনায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আগামী নির্বাচন বিলম্বিত করতে একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে ভোট চায় বলে মন্তব্য করেন এ নেতা। এরা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। যারা মনে করে যে আগামী দিনে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না, বিএনপি অবশ্য বামবি তারা ক্ষমতায় যাবে, সুতরাং বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে, তারাও যাতে ক্ষমতার চিঠে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিআর সিস্টেমে নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ এই সিস্টেম বুঝে না, তারা একজন ব্যক্তিকে দেখতে চায় তাদের প্রতিনিধি হিসাবে।
নারায়ণগঞ্জে এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ২৪-এর অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সেই বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে পুনরায় একটি লুটেরা শ্রেণী তারা এই দেশকে আবার দখল করে এই দেশকে লুটে পুটে খাবে, সেটা হতে পারে না। আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। সকালে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অংশ নেওয়া ৮ জনকেই গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ আসামিকে 2 দিন করে রিমান্ড নেওয়া হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানান, 5 আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টসের বেকার শ্রমিকরা জড়িয়ে পড়ছে হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে। তুহিন হত্যা মামলার অভিযোগপত্র 15 দিনে দেওয়া হবে বলে জানান তিনি। অপরাধীদের মধ্যে নেই কোনো অনুশোচনা, উল্টো ছুড়ে দিচ্ছে একের পর এক দম্ভক্তি। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া কেটু মিজান সহ গ্রেফতারকৃতদের শনিবার সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ। তাদের কারো চোখে মুখেই ছিল না দুশ্চিন্তা। হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করাই কাল হয়েছিল সাংবাদিক তুহিনের। এ তথ্য জানিয়ে পুলিশ কমিশনার জানান, 5 আগস্টের পর বন্ধ হয়ে গেছে অসংখ্য গার্মেন্টস। এতে বেকার হয়ে পড়েছে অনেক শ্রমিক, তারাই জড়িয়ে পড়ছে হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে। যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায়। শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে। কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। পোড়াবাড়ি ক্যাম্পে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব 1 জানায়, তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার হওয়া অন্যতম আসামি স্বাধীন। গ্রেফতারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। তুহিন হত্যার বিচারের দাবিতে শনিবারও রাজপথে নামেন গণমাধ্যম কর্মীরা। রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, নরসিংদী ও চাঁদপুর সহ বিভিন্ন জেলায় মানববন্ধন করেন তারা। সাংবাদিক হত্যার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের সাংবাদিক ভাইয়েরা নির্মমভাবে খুন হচ্ছেন সেই সন্ত্রাসীদের হাতে। এদেশের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না। শুধু তুহিন নয়, সাগররনী সহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন সংবাদকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। গাজীপুরের ঘটনার সাথে সাথে কিভাবে সরকার পদক্ষেপ নিয়েছে, সরকারের জায়গাতে পদক্ষেপে কোনো গাফিলতি আছে কিনা সে ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি। সরকার যা করণীয় সব করছে। তদন্ত থেকে শুরু করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ে নেওয়া হয়েছে। রাজশাহী ও নাটোরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজশাহী সার্কিট হাউসে 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে তানোর থেকে বায়া পর্যন্ত রাস্তার প্রশস্তকরণ, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4 তলা নবনির্মিত ভবন, বাগমারা উপজেলার 1 তলা ভূমি অফিসের কাজের উদ্বোধন। এরপর নাটোরে যান উপদেষ্টা। কানাইখালী সহ দেশের 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলাধুলার মধ্যে দিয়ে সকল পর্যায়ে মাদক সহকারে সমাজের যে অশুভ যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসা সম্ভব এবং উপজেলায় মাঠ, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মাঠ এবং তার ব্যবহারের মাধ্যমে আমরা আরও ভালো ভালো জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাবো, এটা আমরা বিশ্বাস করি। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনার হলরুমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকল প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ইলেকশন তো ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে। শৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করি। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও ট্রাভেল ব্যাগে মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার কালভার্টের নিচে মিলল নারীর লাশ। এদিকে ফরিদপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং ট্রাভেল ব্যাগে মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার মিলল নারীর লাশ। শনিবার সকালে গাজীপুর নগরীর ফাউকাল এলাকায় কালভার্টের নিচে এক নারীর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। ধারণা করা হচ্ছে মৃতদেহটি বেশ কয়েকদিন আগের। তাৎক্ষণিকভাবে জানা যায়নি পরিচয়। এদিকে ফরিদপুর শহরের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হয় মিম আক্তার নামে এক গৃহবধূর মরদেহ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মিমের স্বামী মিরাজ বিশ্বাস। প্রতিবেশীরা জানায় শুক্রবার রাতে বাকবিতণ্ডা হয় ওই দম্পতির। সকালে মিমকে খুঁজতে আসেন দুই যুবক। মেঝেতে মরদেহ দেখে খবর দেয়া হয় থানায়। অন্যদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজার এলাকায় আব্দুর রাহিম রাফি নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় রাফির ঘরে ঢুকে তার গলা কাটা মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগী ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশালে ব্লকেট কর্মসূচি করেছে ছাত্র জনতা। সকালে ১৩তম দিনের মতো নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে নানা ধরনের স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। এই সিন্ডিকেট ভাঙতে হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। বাংলার সময় আরও থাকছে। এখানে পইরা মানুষের হাত পা অনেক লোকেরা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘর দুয়ার বাড়িঘর সব তল ভরে গেছে, শুধু এই খালটার করতে গিয়ে। বছরে একবার বৃষ্টিতে কুমিল্লার চাঁদপুরে সারা বছর জলাবদ্ধতা। নোংরা পানিতে হচ্ছে নানা রোগ। সিটি কর্পোরেশনের বাইরে হওয়ায় নির্বিকার প্রশাসন, অভিযোগ বাসিন্দাদের। লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাহাওয়াত হোসেন। সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। ইতোমধ্যে ২৪টির মধ্যে 4টি বন্ধ করা সম্ভব হয়েছে বলেও জানান উপদেষ্টা। অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই, কিন্তু পোর্ট বানিয়ে রাখা হয়েছে। এর মধ্যে আমি 4টা বন্ধ করতে পেরেছি। 20টা পোর্টের মধ্যে কার্যকর হতো 12টা 14টার বেশি নাই। এইসব পোর্ট আধুনিকায়ন করে কি হবে? এক পয়সা যেখানে হয়তো সারা বছরে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা আর্ন হয়, খরচ হচ্ছে তার চেয়ে আরও বেশি। বন্দরনগরী চট্টগ্রামে বছরের পর বছর চলা বড় বড় প্রকল্পে নগরীর সড়কগুলোর বেহাল দশা। আর এর সঙ্গে যুক্ত হয়েছে বর্ষার জলাবদ্ধতা। এতে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে। ফেরদৌস লিপি রিপোর্ট। চট্টগ্রামের লাইফলাইন খ্যাত পোর্ট কানেক্টিং সড়কটির নিমতলা এলাকায় একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজ করছে সিডিএ, অন্যদিকে সুয়েরেজ প্রকল্পের কাজ করছে ওয়াসা। আর এসব কাজের জন্য সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। চারদিকে বেষ্টনী দিয়ে সড়কের অর্ধেক অংশ চলছে এসব কাজ। বছরের পর বছর নগরীতে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের জেরে সড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গাড়ি কাইতে হয়ে যায় বা আমাদের একটা বল্টু ভেঙে যায়, স্পিন সেট ভেঙে যায়, টিফিন সেলে আঘাত আসে। দিনে আধা ঘন্টার দিনে 2 ঘন্টা লাগে। এখানে প্রতিনিয়ত গাড়ি উঠে যায়। দ্বিতীয়ত প্রচুর জ্যাম। ওইখানে একটা মহিলা মারা গেছে, আর একটা মহিলা পা গাড়ি এখন ভিক্ষা করতে আছে। শুধু এই সড়ক নয়, সিডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার নানা উন্নয়ন প্রকল্পের কাজের জন্য নগরীর ইপিজেড, হালিশহর, বড়পোল, পাঠানটুলি, ওয়াসার মোড় সহ বিভিন্ন এলাকার সড়কের এমন বেহাল দশা। কাজ শেষে সড়কগুলো মেরামত করা হয় না ভালো করে, ফলে ক্ষতবিক্ষত অবস্থা রাস্তাগুলোর। এর সঙ্গে টানা বৃষ্টিতে সড়কের অবস্থা এখন নাজুক। ওরা স্বাভাবিকভাবে রাস্তাটা ভালোভাবে মেরামত করে না। ধরুন
লোয়ার বিট গুলো বিছা দিয়ে গেছে এখান থেকে চোলিং করছে এরা, এটা একটা চোলিং এর রাস্তা, এটা তো চিটাং বন্দরের সাথে, এটার সাথে সারা বাংলাদেশের সাথে কানেক্ট। সেবা সংস্থাগুলো নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি বর্ষা মৌসুম শেষে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে। কাজটা যাতে কীভাবে শেষ করা যায়, কারণ যতই এটা লেন্দি হবে তত কিন্তু ভোগান্তি বাড়ছে। দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে। সামনে যে আমাদের ড্রাই সিজন আসবে তখন এই রাস্তাগুলো সব আমাদের কোঅর্ডিনেশন কমিটির মিটিং এগুলো অলরেডি আলোচনা হয়েছে, সেইটা তারা করে ফেলবে, ওই কার্পেটিং করে ফেলবে। বন্দরনগরী চট্টগ্রামে চলা মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে, ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় 1 দশক ধরে। উন্নয়নমূলক কাজে সড়ক খোঁড়াখুড়ির জন্য দেশে রয়েছে সড়ক খনন নীতিমালা, যে নীতিমালা অনুসারে সড়ক খোঁড়ার আগে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়, আর পরে রাস্তা সংস্কারের বিষয়ও অন্তর্ভুক্ত আছে নীতিমালায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই নীতিমালার কোনো বাস্তবায়ন থাকে না, ফলে বছরের পর বছর চলা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নগরবাসীর কাছে রাস্তাগুলো যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বছরে একবার বৃষ্টি হলেই ভুগতে হয় সারা বছর। গত 2 যুগের জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে বসবাস করছেন কুমিল্লা শহরের চাঁদপুর এলাকার 30,000 বাসিন্দা। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের বাইরে হওয়ায় নাগরিক সুবিধা নিয়ে নজর নেই প্রশাসনের। প্রতিটি বাড়ির ভেতরে পানি, রাস্তাঘাট, উঠোন, রান্নাঘর সবই ময়লা পানিতে সয়লাব। কুমিল্লা শহরের চাঁদপুর মধ্যপাড়ায় বছরে একবার বৃষ্টি হলেই পুরো বছরের জন্য পানিবন্দী হয়ে পড়ে এলাকাটি। অপরিকল্পিত বাসাবাড়ি নির্মাণ এবং পুরাতন গোমতীতে বাঁধ দিয়ে মাছের ঘেরি স্থাপন করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ময়লা পানি দিয়ে চলাচল করায় চর্মরোগ দেখা দিয়েছে। সিটি কর্পোরেশনের বাইরে হওয়ায় নাগরিক সুবিধা নিয়ে নজর নেই প্রশাসনের। পানির সমস্যা, মসুরি যাইতে পারি না, ঘর দুয়ার বাড়িঘর সব তল ভরে গেছে, শুধু এই খালটার গতি। মাছের চাষ করে, বুঝতে পারছেন নি, এই মরা গুন্তির মাঝে তারা বাঁধ দিয়ে রাখছে। পানির প্রবাহ যেখানে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে আমরা সেগুলো সরানোর উদ্যোগ নিব এবং জলাবদ্ধতার এই নিরসনটা স্থায়ী সমাধানের জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার, যা যা করা দরকার, উপজেলা প্রশাসন সেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে নেবে। জেলা শহরের 5ধুবি ইউনিয়নের চাঁদপুর এলাকার 30,000 মানুষ এই জলজটের ভোগান্তিতে। সময় সংবাদ, কুমিল্লা। আন্তর্জাতিক আদিবাসী দিবসে 3 পার্বত্য জেলায় বর্ণিল আয়োজন। ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে গানে মাতোয়ারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান তারা। ঐতিহ্যবাহী পোশাক পরে নিজেদের সংস্কৃতির প্রদর্শন, নাচে গানে মুখর পাহাড়ি জনপদ। আন্তর্জাতিক আদিবাসী দিবসে আনন্দে মাতোয়ারা 3 পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। শনিবার সকালে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এতে অংশ নেন চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর নারী পুরুষ। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। বক্তারা পাহাড় ও সমতলের স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। সরকার আমাদেরকে বিভিন্নভাবে বলছে, কখনো বলছে উপজাতি, কখনো বলছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমাদের নিজস্ব ঐতিহ্য, ড্রেস সবকিছুই আছে। আমাদের আদিবাসী স্বীকৃতি পাওয়ার জন্য আমরা বাঙালি নয়, আমরা আদিবাসী। নিজেদের কতটুকু আমরা ঐক্যবদ্ধ, কতটুকু শক্তিশালী, সেটার উপরে পরিমাপ হবে আমরা পৃথিবীতে টিকে থাকবো কি থাকবো না। এদিকে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার শহরে বর্ণাঢ্য র্যালি করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাহাড়ি ফারজানা, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, ভোটে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নেওয়া হবে নতুনদের। রংপুরে সিইসি। আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই পরিকল্পনার পরামর্শ। ক্ষমতার সুবিধাভোগীরাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছে বিএনপি। ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহ্বান নেতাদের। জনগণের ভোটে জয়ী হওয়ার আশা। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।